আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। চতুর্মুখী আঘাতে ইসরায়েল এখন বিপর্যস্ত। গাজার বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দখলদার সেনাদের বিরুদ্ধে বেশ কিছু বড় হামলা পরিচালনা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার যোদ্ধাদের সমর্থনে উত্তর ইসরায়েলকে নরকে পরিণত করেছে হিজবুল্লাহ। হামলা হয়েছে লেবাননের মার্কিন দূতাবাসে, আবার মার্কিন জাহাজে আঘাত করেছেন হুথিরা। এসব হামলা থেকে বহু সেনার লাশ উপহার পেয়েছে ইসরায়েল। হামাস আবার জানিয়েছে হামলা পুরোদমে চলবে, আগ্রাসন বন্ধ করে সেনারা গাজা না ছাড়লে কোনো চুক্তিতে যাবেন না তারা। আল মায়াদিনের খবরে বলা হয়, দক্ষিণ গাজার রাফা শহরের পাশাপাশি মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের কঠিন জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। যুদ্ধের 243তম দিনে হামাসের আল কাসাম ব্রিগেডস শিবিরের দিকে অগ্রসরমান সেনাদের উপর বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করে। এরপর ক্যাম্পে অবস্থান নেয়া ইসরায়েলি বাহিনীর ওপর আবাবিল শ্রেণীর অস্ত্রের মাধ্যমে আঘাত করেন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস। ক্যানিস্টারে করে রকেট মোটরের মাধ্যমে উৎক্ষেপণ করা এই আবাবিলে বিপুল পরিমাণ শক্তিশালী বিস্ফোরক থাকে। শর্ট রেঞ্জের ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে এই অস্ত্রের আঘাত বেশ কার্যকর ভূমিকা রেখেছে বলে জানিয়েছে আল কুদস। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, আল বুরেইজ ক্যাম্পে হামলায় দখলদার বাহিনী নেতজারিম ওখে স্থাপিত যে পোস্টগুলো ব্যবহার করছে, বুধবার সেখানে উপর্যুপরি হামলা চালায় আল কুদসের মর্টার ইউনিট। আল মুজাহিদিন ব্রিগেডস আল বুরেইজের পূর্বে ইসরায়েলি সেনাদের উপর এক ঝাঁক 107mm রকেট আর্টিলারি শেল নিক্ষেপ করে। নেতজারিম অক্ষে 107mm রকেট এবং 60mm মর্টার শেল ছড়ে আল আকসা মর্টার্স ব্রিগেডস। আল বুরেইজ ক্যাম্পেও শত্রু সেনাদের ওপর বিপুল পরিমাণ 107mm রকেট নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। এদিকে আল কাসাম ব্রিগেডস জানায়, মধ্য গাজার দেইর আল বালার পূর্বে আল ইয়াসিন আরপিজির মাধ্যমে ইসরায়েলের একটি D9 মিলিটারি গ্রেড বুলডোজারকে আঘাত করেছেন তারা। রাফায়ও তীব্র লড়াই চলছে, সেখানে আল কুদসের যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং নতুন ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেন। এই অস্ত্রের নাম ও ধরন প্রকাশ করেননি তারা। হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে লেবাননকে পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিল ইসরায়েল, কিন্তু বেশ দ্রুততার সঙ্গে এর জবাব দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল লেবানন সীমান্তের পাশে নবনির্মিত এক ইসরায়েলি সামরিক অবস্থানে বুধবার ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছেন তারা। আত্মঘাতী ড্রোন হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হন বলে জানা গেছে। সকালে লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা মালিকিয়া সাইটে ইসরায়েলি সেনা দলের ওপর আকস্মিক হামলা চালান। তাদের ছোড়া আর্টিলারি শেল শত্রু বাহিনীর ওপর সরাসরি আঘাত হানে। এ সময় হানিতা ফরেস্ট এবং বিরকেত রিসা সাইটের পাশে জড়ো হওয়া সেনাদের ওপর রকেট হামলা চালান তাদের যোদ্ধারা। দুপুরে হিজবুল্লাহর যোদ্ধারা রামুত নাফতালি ব্যারাকের আয়রন ডোম প্ল্যাটফর্মে গাইডেড মিসাইলের মাধ্যমে সরাসরি আঘাত হানেন। মিসাইলের আঘাতে প্ল্যাটফর্ম ধ্বংস হয়ে যায়। এরপর প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া রকেট অধিকৃত কফর সুবা হিলসের আল সামাকা সাইটে সরাসরি আঘাত করে। এ সময় আল বাগদাদি, বারাম ফরেস্ট এবং আল মালিকিয়া সাইটে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদলের ওপর রকেট, ড্রোন ও যথাযথ অস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়। এতে নিশ্চিতভাবে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিন তারা অধিকৃত সেবা ফার্মের জেবদাইন মিলিটারি সাইটের পাশে মোতায়েন ইসরায়েলি সেনাদের ওপর রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করেন। রয়টার্স জানায়, লেবাননের রাজধানী বৈরুতের মার্কিন দূতাবাস বুধবার হামলার শিকার হয়েছে। দূতাবাসে হামলা চালান কয়েকজন বন্দুকধারী। সেখানে মোতায়েন সেনারা পাল্টা গুলি চালালে এক বন্দুকধারী আহত হন। তাকে আটক করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় সকাল 8:30টায় দূতাবাসের প্রবেশপথে হালকা অস্ত্রের মাধ্যমে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানায় মার্কিন দূতাবাস। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় আধ ঘণ্টা ধরে গোলাগুলি চলে। এতে দূতাবাসের নিরাপত্তা দলের একজন সদস্য আহত হন। লেবাননের নিরাপত্তা সূত্রগুলো বলেছে, অন্তত 4 জন বন্দুকধারী হামলায় জড়িত ছিলেন। এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার জানিয়েছেন, লোহিত এবং আরব সাগরে কয়েকটি ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ এবং একটি মার্কিন জাহাজে আঘাত হেনেছেন তারা। সারি জানান, তাদের নৌবাহিনী, রকেট ফোর্স এবং ড্রোন বাহিনী লোহিত সাগরে ভ্যান্টেজ ড্রিম নামের একটি বাল্ক ক্যারিয়ার এবং রোজা নামের একটি অয়েল ট্যাঙ্কারকে অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোনের মাধ্যমে আঘাত করেন। ইয়েমেনি জলসীমার উপর দিয়ে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজ চলাচলের উপর জারি করা নিষেধাজ্ঞা অমান্য করায় এই হামলা চালানো হয় বলে জানান তিনি।
তাছাড়া আরব সাগরের পূর্বাঞ্চলে মারেস্ক সেলেটার নামে মার্কিন মালিকানাধীন একটি জাহাজকে বেশ কয়েকটি অ্যাটাক ড্রোনের মাধ্যমে আঘাত করা হয়। এ সময় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি ইয়েমেনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে ব্রিগেডিয়ার সারি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর হামলা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে সম্ভাব্য যে চুক্তিতে হামাসের দাবিগুলো মেনে নেওয়া হবে তা গুরুত্বের সঙ্গে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনের এই প্রতিরোধ সংগঠন। হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বুধবার এক বিবৃতিতে গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ, উপত্যকা থেকে সব দখলদার সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়কে হামাসের দাবি দেওয়ার মূল কথা বলে উল্লেখ করেন। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে ৩ ধাপের একটি রোডম্যাপ তুলে ধরেন এবং তা মেনে নেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানান। ওই রোডম্যাপ ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে বাইডেন দাবি করলেও ইসরায়েল বাইডেনের এই প্রস্তাব মেনে নিতে অস্বীকৃতি জানায়। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবটিতে হামাসের প্রায় সব দাবি মেনে নেওয়া হয় এবং সংগঠনটি ওই প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেয়। হামাস জানায়, ইসরায়েলের প্রতিক্রিয়া জানার পর তারা এ ব্যাপারে আনুষ্ঠানিক জবাব দেবেন। এরকম একটি প্রেক্ষাপটে ইসমাইল হানিয়ার বিবৃতি প্রকাশিত হলো। এতে তিনি বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে হামাস যে অবস্থান নিয়েছে তা ফিলিস্তিনি জনগণ এবং সাহসী প্রতিরোধ যোদ্ধাদের আশা আকাঙ্ক্ষারই প্রতিফলন। প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী আঘাত হানার যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ রাদ বলেছেন, সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য তার সংগঠন প্রস্তুত। তিনি ইরানের আরবি নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজা যুদ্ধে পরাজিত ইসরায়েলি বাহিনীর মনোবল চাঙ্গা করার জন্য এ ধরনের চোখ রাঙানি দেওয়া হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী মঙ্গলবার কিরিয়াত সমনা সফরে গিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে হুমকি দিয়ে বলেন, যদি কেউ মনে করে আক্রান্ত হওয়ার পর ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকবে তাহলে সে ভুলের মধ্যে আছে। আমরা অত্যন্ত কঠোর আঘাত হানার প্রস্তুতি নিয়েছি। এর জবাবে মোহাম্মদ রাদ বলেন, যারা ইসরায়েলের সামরিক দুর্বলতা সম্পর্কে সম্যক অবহিত তাদের কাছে এ ধরনের হুমকি যে নিছক হাস্যরসের সৃষ্টি করে তা তেল আবিব জানে। তারপরও ইহুদিবাদী শত্রু লেবাননের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করে বসতে পারে, আর সে যদি তা করে তাহলে তা হবে তার জন্য আত্মহত্যার শামিল। লেবাননের এই সিনিয়র এমপি বলেন, গত বছরের ৭ই অক্টোবর প্রতিরোধ ফ্রন্টের আল আকসা ফ্লাড অভিযানে নিজের নিরাপত্তা হারিয়েছে ইসরায়েল। ওই নিরাপত্তা আর কোনোদিন ফিরে পাবে না তেল আবিব। এখন গাজায় আগ্রাসন বন্ধ করা ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও তিনি মন্তব্য করেন। আনাদুলুর খবরে বলা হয়, সিরিয়া ইসরায়েলি বিমান হামলায় ইরানের আরেকজন সামরিক উপদেষ্টা নিহত হওয়ার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইসরায়েলকে ইরানি সামরিক উপদেষ্টা হত্যার মূল্য দিতে হবে এবং সে যেন প্রস্তুত থাকে। সোমবার সিরিয়ার আলেপ্পো শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 17 জন নিহত হন। নিহতদের মধ্যে ইরানের সামরিক উপদেষ্টা সৈয়দ আবিয়ারও ছিলেন। জেনারেল সালামি আবিয়ারের পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন, শিশু হত্যাকারী ক্রিমিনালের গোষ্ঠী জেনে রাখুক, আলেপ্পোয় নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর জন্য তাকে মূল্য পরিশোধ করতে হবে। সে যেন এজন্য প্রস্তুত থাকে। আল জাজিরা জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 32 জন নিহত হয়েছেন। ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি হতাহত ব্যক্তি আল আকসা হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7ই অক্টোবর শুরু হওয়া হামলায় বুধবার পর্যন্ত 36,586 জন ফিলিস্তিনি নিহত হন, যার অধিকাংশই শিশু ও নারী। সরকার গঠনে শরিকদের ছাড়পত্র পেলেও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টিকে পাশে না পেলে টানা তৃতীয়বার মোদীর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নই ফিকে হয়ে যেত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এই সুযোগে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে চেয়ে বসেছেন তারা। লোকসভা নির্বাচনে হতাশাজনক ফলাফলের পর বুধবার শরিকদের সঙ্গে বৈঠক করে বিজেপি। সূত্র জানিয়েছে, সভায় নীতিশ এবং নাইডু দুইজনই স্পিকারের পদ চেয়েছেন। চন্দ্রবাবু নাইডুর হাতে যেহেতু 16 আসন, তার চাহিদা বেশি। তিনি গ্রামোন্নয়ন এবং জলসম্পদের পাশাপাশি প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। অন্যদিকে নীতিশ কুমার 12 আসনের বিপরীতে দাবি করেছেন জলসম্পদ, গ্রামোন্নয়ন ও রেল মন্ত্রণালয়। উপপ্রধানমন্ত্রী এবং
অর্থমন্ত্রীর পদও তার দাবির মধ্যে আছে বলে জানাচ্ছেন কেউ কেউ। তাছাড়া বিহার ও অন্ধ্রপ্রদেশকে বিশেষ প্যাকেজ এবং রাজ্য দুটির বিশেষ মর্যাদার মতো বিষয় নিয়েও দর কষাকষি চলছে। উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও রেলমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদগুলো যদি শরিকদের হাতে চলে যায়, সেক্ষেত্রে সরকারকে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন মোদি, সেই প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও জোটে গৃহবিবাদ এবং সরকারের টিকে থাকা নিয়ে বড় শঙ্কা দেখছেন অনেকে। কারণ বুধবার বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকের পর নীতিশ এবং নাইডুর জন্য দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সঠিক সুযোগের জন্য তাদের জোট অপেক্ষায় থাকবে বলেও জানান তিনি। খবরে বলা হয়, কংগ্রেস জোটের অনেকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নীতিশ এবং নাইডু। তাছাড়া নীতিশের বারবার পক্ষ বদলের ইতিহাস আছে। অন্যদিকে 2018 সালে এনডিএ জোট থেকে বেরিয়েও গিয়েছিলেন নাইডু। বিজেপি শিবিরের শঙ্কা, দাবি পূরণ না হলে বিরোধী শিবিরে নাম লেখাতে পারেন তারা। উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেই দিয়েছেন, বিজেপি যদি সরকার গঠন করে তা বেশি দিন টিকবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।